মহল আজ শখের বসে জমিদার বাড়ির স্নানঘাটে নেমেছে। মূলত সকলে জোড়াজড়িতে, সাথে মেহের, রেণুকা, এলিনা, দিনাও আছে। মহল স্নানঘাটের রোদের মতো ঝকঝকে পানিতে গা ভেজাচ্ছে। শবনম দাঁড়িয়ে আছে দূরে। তারও ইচ্ছে করছিল ওদের সাথে পানিতে নামতে, কিন্তু সে মহলের কারণে নামছে না। রেণুকা উঠে গিয়ে জোর করে শবনমকে পানিতে নামতে নামতে বলল, এসো না আমাদের সাথে, অনেক মজা হবে। শবনম অনিচ্ছা সত্ত্বেও নেমে পড়ল। মহলকে দেখে তার গা জ্বলে যাচ্ছে। মহল দিনার সাথে মন খুলে হেসে মজা করছিল। আজ এতদিন পর মহলকে এমন সুখে দেখে দিনার বেশ ভালো লাগছে। মহলেরও দিনাকে নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা কেটে গেছে। দিনা আর রক্তিমের বিষয়টা মিটমাট হয়ে গেছে মহলের বিয়ের পরপরই। বাড়ির সবাই মেনে নিয়েছে দিনা আর রক্তিমের বিয়েটা। মেহের মজার ছলে মহলকে বলল, আজ ভাবিজানকে বেশ খুশি মনে হচ্ছে। শাহির ভাইজানকেও দেখলাম মন মেজাজ বেশ উৎফুল্ল। কাহিনী কি ভাবি মৈকম? মহলের হাসি থেমে যায়। কাচুমাচু দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে থাকে নিজ মনে। মহলের দিকে বেশ ভালোভাবে পরখ করে শবনম। পানিতে মহলের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, শরীরে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে না। মহলের ক্ষতচিহ্নিত অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি যেতেই শবনমের চোখ জ্বলে ওঠে। শবনমের বুকের ভেতর নতুন করে যেন আরও একবার বড় ঝড় শুরু হয়ে যায়। শায়েরের দেওয়া ভালোবাসার চিহ্ন মহলের শরীর জুড়ে ছেয়ে আছে, আর শবনম তা দেখে চোখ বুজে সহ্য করে যাচ্ছে। মহলের প্রতি ভীষণ রাগ জন্মায় শবনমের। সে বারবার চলে যেতে চেয়েছে, কিন্তু শায়েরকে পাওয়ার মিথ্যে আশা বুকে রেখে তাকে ফেলে যেতে মন বাধা দিচ্ছে শবনমের। গোসল শেষ করে সকলেই উঠে আসে ঘাট থেকে। শরীরে চাদর জড়িয়ে ঢেকে নিয়ে পা বাড়ায় ভবনের উদ্দেশ্যে। মহল সবার শেষে আস্তে ধীরে উঠতে গিয়ে পা পিছলে আবারও পড়ে যায় পানিতে। হঠাৎ করে পড়ে যাওয়ায় নাকে মুখে পানি ঢুকে জোরে জোরে কাশতে থাকে মহল। পুকুরের গভীরতা বেশি হওয়ার ফলে অনেকটাই ডুবে যাওয়ার মতো হয়ে পড়ে। পুরো শরীর জুড়ে ব্যথা থাকার কারণে সাঁতার কাটতে কষ্ট হয় তার। মেহেররা সবাই ভয় পেয়ে যায়, দৌড়ে এগিয়ে যায় মহলের কাছে। খানিকটা দূরে শাহের, রক্তিম আর রেদওয়ান দাঁড়িয়েছিল। ভবন ঘুরে দেখছিল তারা। হঠাৎ এমন সময় চোখে পড়ে যায় শাহেরের। এক দৌড়ে ছুটে এসে পানিতে লাফ দিয়ে নেমে মহলকে কোলের ওপর তুলে এক হাতে পানি আগলে ধীরে ধীরে উঠে আসে। শাহেরের গলা শক্ত করে জড়িয়ে ধরে আছে মহল। জোরে জোরে কাশছে, চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। শাহের মহলকে কোলে রেখেই তার শাড়িটা দিয়ে ভালো করে পেঁচিয়ে ঢেকে নিয়ে মেহেরদের দিকে এগিয়ে যায়। ভীষণ জোরে একটা ধমক দিয়ে মেহেরকে বলল, পুকুরে নামাচ্ছিস কেন ওকে? এখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমি না দেখলে কি করতে তোরা? একটাও তো সাঁতার জানিস না। মেহের ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে ভাইজান। ভাবিজান সাঁতার জানে জেনেই আমি ওনাকে নামতে বলেছিলাম। শাহের আর কিছু বলল না, সোজা নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। মহলকে নিয়ে সোজা শুইয়ে দেয় বিছানায়। মহল এখনও খুক খুক করে কেসেই যাচ্ছে। শাহের ধমক দিয়ে বলল, একটাও শব্দ না, কাশি চেপে রাখবে একদম। কার অনুমতি নিয়ে পুকুরে নেমেছিলে? অসুস্থ যেন নেমেছ, কলছাও সে এতটুকু বুদ্ধি শুদ্ধি হয়নি? হ্যাঁ, কি হয়েছে তা এখনই? মহল হাত দিয়ে মুখ চেপে ধরে কাশি আটকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। শাহের তোয়ালে এনে মাথা মুছে দিতে দিতে মহলের মুখ থেকে হাতটা সরিয়ে বলল, মরে যাবে তো আজও। কাশি চেপে রাখতে বলেছে বলে তাই করতে হবে? বোকা কোথাকার। শাহের আলমারি থেকে শুকনো একটা কাপড় বের করে মহলের কাছে যেতেই মহল ছো মেরে কাপড়টা শাহের হাত থেকে নিয়ে নেয়। শাহের হাঁ হয়ে বলল, কি হলো এটা? আমি পরে নিতে পারবো, আপনি যান। শাহের চোখ রাঙ্গিয়ে মহলের থেকে শাড়িটা ছো মেরে নিয়ে বলল, আমার ঘর, আমাকে বের করে দিচ্ছ? যাব না। আর শাড়ি এভাবে কেড়ে নিয়েও লাভ নেই। আমি শাড়ি পরে দেব, উঠে এসো। মহল চুপচাপ বসে থাকে, নড়ে চড়ে না। শাহের মহলকে টেনে তুলে দাঁড় করিয়ে দেয় মেঝেতে। পরনের ভেজা কাপড়খানা বদলে দিতে গেলে মহল দুহাতে চোখ মুখ ঢেকে রাখে চাপা দিয়ে। শাহের কোমর থেকে ভেজা শাড়িটা খুলে আনতে আনতে বলল, সবসময় তো জোরে জোরে কিন্তু বরদাস্ত করবো না আমি। আমার এসবে দ্রুত অভ্যস্ত হয়ে নাও, নাহলে কিন্তু। মহল হাত দুটো নামিয়ে ফেলে মুখ থেকে।
শাহের ঠোঁট কামড়ে হেসে একটানে কাছে টেনে নিয়ে ঠোঁট ডুবিয়ে দেয় মহলের ভেজা অধর জোড়ায়। শাহের মহলের ঠোঁটের ভাঁজে মত্ত হয়। শাহের স্পর্শের প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। সাজবেলা ভবনের সাজের এক প্রান্তে আড্ডা জমে উঠেছে রেণুকাদের। দাসীরা মহলকে নিয়ে গেছে সেখানে। শাহের রক্তিমরা ছাদের অন্য প্রান্তে বসে নিজেরাও গল্প জুড়ে দিয়েছে। আজকাল শাহের মেজাজ খুব প্রফুল্ল থাকায় সে বাল্যকালের মতো বন্ধুবান্ধব নিয়ে মশকরায় মন বসিয়েছে। জমিদার ভবনও এখন যেন আস্তে আস্তে সব পুরনো সংস্কৃতি ভেঙে আধুনিক হয়ে উঠেছে শাহের ছোঁয়ায়। সকলেই এত আনন্দ করছে, কিন্তু মেহের নেই। শাহের একবার রেণুকাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করে মেহেরের কথা। রেণুকা বলে মেহের নিজের ঘরে আছে, তার মন ভালো নেই। শাহের আন্দাজ করতে পারে তার আদরের অতি স্নেহের ছোট্ট বোনটির মন খারাপ হয়েছে তার ধমক খাওয়ার পরেই। শাহের মেহেরের ঘরের দরজার সামনে গিয়ে কেশে বলল, মেহু, ঘরে আছিস? মেহেরের মন খারাপ দূর হয়ে যায়। শাহের যখন খুব আদর করে ডাকে তখন মেহেরকে মেহু বলে ডাকে। মেহের ঘরে শুয়েছিল। শাহেরের ডাকে সে জলদি করে উঠিয়ে বলল, এসো ভাইজান। মেহু, তোর ঘরটা ভূতের ঘরের মতো কেন রে? আলো কম, তোকে তো দেখতেই পাচ্ছি না। কোথায় তুই? মেহের শাহেরের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু শাহেরের মশকরাতে মেহের বলল, আমি কোথায় ভাইজান? বুঝতে পারছি না, এত অন্ধকার কেন? হেসে ওঠে দুজনেই। শাহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছিস? না ভাইজান, কিন্তু নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি যদি জানতাম এমন হবে তাহলে ভাবিকে। থাক, হয়েছে, এখন ছাদে চল, মহল অপেক্ষা করছে তোর জন্য। মেহের বলল, ভাইজান, তুমি কত ভালোবাসো ভাবিজানকে, কিন্তু স্বপ্নমকে নিয়ে তোমার সাথে আজ দাদাজানের ঘরেই বড় চাচা আর বাবা বিয়ের কথা তুলেছে। স্বপ্নমকে বিয়ে করো না ভাইজান, ভাবি খুব কষ্ট পাবে। সে নিজেও তোমাকে খুব ভালোবাসে। শাহের দীর্ঘশ্বাস ছাড়ল। দুশ্চিন্তার ছাপ কপালের মধ্যে জেগে ওঠে। কিভাবে সব ঠিক করবে বুঝতে পারে না শাহের। সন্ধ্যা পেরিয়ে রাত নামতেই মহলকে ডেকে এক দাসী বলল, বড় বেগম জান আপনাকে ভবনের পিছনে শালবাগানে যেতে বলেছে, যেখানে একটা ওষুধি গাছ পাওয়া যায়, তা এনে রস করে বড় বেগমের পায়ে মালিশ করতে হবে। মহল বলল, আমি রাতে কিভাবে একা যাব শালবনে? দাসী বলল, আমি সাথে যাব আপনার ভাবিজান। মহল দ্বিধাদ্বন্দ্ব করে যেতে রাজি হতে চায় না। একবার শাহেরকে জানিয়ে যেতে চায়। শাহের রাজসভার আসনে সকলের সাথে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। দাসী বলল, এই কাজটা ভাবিজান আপনাকেই করতে বলা হয়েছে, বড় বেগম আদেশ করেছে আপনাকে। মহল পা চালায় দাসীর সাথে। ভবন পার হয়ে ঢুকে পড়ে শালবনে, হাতে একটা বড় মোমবাতি। মহল কিছুটা ভেতরে এগিয়ে দাসীর দিকে তাকিয়ে বলল, আমার ভয় করছে খুব, ফিরে চলুন না, সকালে যাব। দাসী ধমকে উঠে বলল, রাতেই নিতে হবে, সকালে নেওয়ার নিয়ম নেই। মহল ভয়ে ভয়ে পা টিপে এগোতে থাকে। ঘুটঘুটে অন্ধকার চারদিকে, নিরিবিলি শালবন। পায়ের নিচে শুধু শুকনো পাতার মরমরে আওয়াজ হচ্ছে। মহল পিছন ফিরে তাকিয়ে দেখে দাসী নেই। মহল ভয়ে চিৎকার দিয়ে ওঠে। হঠাৎ কেউ একজন মহলের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে বনের ভিতরটায়। মহল সর্বশক্তি খাটিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে। হঠাৎ শালবনের মাঝখান দিয়ে মহলকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই মানুষটি। লম্বা মতন এক পুরুষ মানুষ, মুখে ওড়না চেপে ঢেকে রাখা হয়েছে তার মুখ। মহলের দিকে এগিয়ে বড় একটা রামদা বের করে গলার ধরে লোকটা। মহল জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, কে আপনি? আমাকে কেন মেরে ফেলতে চান? ছেড়ে দিন আমায়, দয়া করে ছেড়ে দিন আমায়। মহল কাকুতি মিনতি করে থাকে লোকটার পায়ে পড়ে, কিন্তু লোকটা মহলের দিকে ঝুঁকে বলল, তোর স্বামীকে মারতে চাই, কিন্তু অনেক চেষ্টা করেও পারছি না। খবর পেয়েছি একমাত্র তুই নাকি তোর স্বামীর প্রাণভোমরা, তাই আজ তোকে শেষ করে ওকে ঘায়েল করব, তারপর আস্তে করে প্রাণটা নিয়ে নেব তোর স্বামীর। মহল ভয়ে ছিটকে যায়। চোখ বড় বড় করে ভয়ার্ত চোখে তাকিয়ে বলে, এমন করবেন না, হাত জোর করছি, ওনার কোনো ক্ষতি করবেন না, দয়া করুন। কি করেছে উনি? ওনার সাজা আমাকে দিন, কিন্তু ওনাকে ক্ষমা করে দিন। বলেই মহল আবার জোরে জোরে চিল্লাতে শুরু করলো। লোকটা মহলের মুখ চেপে ধরে বলল, শব্দ করবো তো এক কোপে গলাটা নামিয়ে দেবো। তোকে মারার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করার নেই। মারতে খুব কষ্ট হয়েছে, বুঝেছিস? এত সুন্দর তুই, তা তো জানতাম না। যাবি আমার সাথে?
বলেই লোকটা মহলের বুকের ওপর ঝুঁকে কুদৃষ্টিতে দেখতে থাকে। মহল ধাক্কা মেরে ফেলে দিয়ে অন্ধকারে দৌড়াতে শুরু করে এলোমেলোভাবে। পিছনে পিছনে দৌড়াতে থাকে লোকটিও। শাহের রাজসভার আসন থেকে বের হয়ে শবনমের ঘরের সামনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসতে পারি? ভেতর থেকে শবনম বলল, আসুন, কি বলতে এসেছেন? শাহের বলল, হ্যাঁ, সোজা কথা বলতে এসেছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বাবা আর দাদাজানকে বলে এসছে আমি বিবাহিত একজন পুরুষ, আর আমি যাকে ভালোবেসে বিয়ে করেছে তাকে নিয়ে থাকতে চাই সারা জীবন। আমার বেগমকে ছাড়া অন্য কোনো নারীর প্রয়োজন বোধ আমি করি না, করবো না। আশা করি এরপর আপনারা আর এই বিষয়ে কথা বলবেন না, আর যত দ্রুত সম্ভব আপনি চলে যান নিজের বাড়িতে। বলেই শাহের ঘর থেকে বের হতেই দৌড়ে আসে রেণুকা। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, একটু আগে ভাবিজানকে শালবনের দিকে ঢুকতে দেখা গেছে এক দাসীর সাথে। চাচিজান নাকি বলেছেন ঔষধি গাছ আনতে, কিন্তু চাচি বলেছে উনি বলেননি এমন কিছু। যে দাসীর সাথে যেতে দেখা গেছে সেও আর ভবনে ফিরে আসেনি। আমি তোমাকে বলতে চেয়েছি তখন থেকে, কিন্তু তুমি রাজসভার আসনে ছিলে বলে অপেক্ষা করছিলাম। বেগম রোকসানা দৌড়ে আসে বলেন, আমি তো এমন কিছু বলিনি কোনো দাসীকে। তাহলে শাহেদ, তুমি একবার যাবে বাপ ওই দিকটায়? আশঙ্কায় গলা শুকিয়ে যায় শাহেরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। বুকের ভেতর ধকধক শুরু হয়। শবনমের দিকে একবার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে দৌড়ে যায় শালবনের ভেতর। মহলকে শুইয়ে রাখা হয়েছে খাটের মধ্যেখানে। পাশে বসে আছে শাহের সহ অন্য সকলেই। মহলের জ্ঞান নেই, পুরো শরীর রক্তাক্ত, অবশ। গলায় হালকা কেটে গেছে, বাম হাতের মাঝ বরাবর অনেকখানি কেটে রক্ত ঝরছে সেখান থেকে। শাড়ির আঁচল রক্তে ভেজা, কপালের এক পাশে হালকা ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। শাহের মলিন মুখে মহলের হাতের আঙ্গুল ধরে চুমু খায়। চোখের কোণে পানি জমে আছে তার। বুকের ভেতর তোলপাড় এখনও থামেনি। বারবার মহলকে চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারছে না শাহের। চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে শাহের। মহলের জ্ঞান না ফেরা অবধি কোনোভাবেই মন শান্ত হচ্ছে না তার। শাহের হাত মুঠো করে জোরে একটা আঘাত করে জানালার কপাটে। সকলেই ভয় পেয়ে যায়। দুটো গনগনে আগুনের ন্যায় জ্বলন্ত চোখ তার, চোখ দুটো। রাগে ক্ষোভে সে তছনছ করে ফেলতে চাইছে জমিদার বাড়ির সাথে সম্পৃক্ত সমস্ত কিছু। শাহের আবার মহলের কাছে এসে বসে মহলের গালে হাত রেখে বলল, মহল, তাকো একবার, তাকে দিকে, দেখো দিকে মহল। পাশে থেকে বেগম রোকসানা বললেন, এত অস্থির হয়ে পড়ো না শাহের, তেমন যে কোনো ক্ষতি হয়নি, এটাই শুক্রিয়া। তার আগেই তুমি ওকে পেয়েছিলে। এখন উঠে এসো ওর কাছ থেকে, ডাক্তারকে দেখতে দাও। উনি বাইরে অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। আর যত দ্রুত সম্ভব মেহেরকে খুঁজে বের করার ব্যবস্থা করো। শাহের উঠে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, আমি সব থেকে লোক লাগিয়েছি আম্মা। সব রকমের চেষ্টা চালানো হচ্ছে মেয়েরকে খুঁজতে। ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। আপনি চাচিমা রেণুকাকে ধৈর্য ধরতে বলুন, ওকে আমি খুঁজে আনবো যেভাবেই হোক। বলেই শাহের তার চাচা শাহজানামের কক্ষে পা বাড়ায়। হুড়মুড় করে ঘরে ঢুকে শাহজানামকে টেনে এনে পাঞ্জাবির কলার ধরে বলল, লজ্জা করো না আপনার এমন কুকর্ম চালাতে? আমার ক্ষতি করতে গিয়ে আপনি কত বড় বিপদ ডেকে এনেছেন নিজের মেয়ের। যদি মেয়েরকে খুঁজে না পাওয়া যায় আর মহল সুস্থ না হয়ে ওঠে, আপনাকে আমি চার মেরে ফেলবো চাচা যান। শাহজামান হালকা কাপা গলায় চেঁচিয়ে বললেন, সাবধানের কথা বলো সাহেব, সীমা অতিক্রম করো না। উল্টাপাল্টা কথা বন্ধ করো। আমি এসব কিছুই জানি না। আমাকে কিসের ভিত্তিতে জড়াচ্ছ এখানে? কি প্রমাণ আছে এর? শাহের রক্তচক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে বলল, প্রমাণ আছে বলেই বলছি। শুধু মহল সুস্থ হয়ে উঠুক আর মেহেরকে খুঁজে পাই, তারপর আপনার সব কুকুরটি বের করবো আমি। শাহের বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে কক্ষ থেকে। বিকেল থেকে জমিদার ভবনের আসর ঘরে নর্তকীদের আয়োজন শুরু হয়ে যায়, কিন্তু মেহেরের দুশ্চিন্তায় আজ ভবনের কোনো পুরুষের সেদিকে মন নেই। শাহের রাগ যেন বাড়তে থাকে এসব কাণ্ড দেখে। এদিকে বোন আর বউয়ের দুশ্চিন্তা, অন্যদিকে এ সমস্ত কুকর্ম দেখে শাহের মাথা খারাপ হয়ে যায়। রাগে ফোঁস করতে থাকে শাহের। ছাদের ওপর দাঁড়িয়ে পায়চারি করতে করতে কীসব চিন্তা করছিল সে। হঠাৎ শবনম ছাদে উঠে শাহের পাশে দাঁড়ায়। শবনমের পরমে আজ লাল রঙা মসলিন শাড়ি, খোলা চুল, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক।
শবনম গা ঘেঁষে দাঁড়ায় শাহেরের। শাহের বিরক্তি আর রাগ মিশ্রিত মুখে বলল, আশের ঘরে যাওয়ার শখ জেগেছে মনে হচ্ছে। বলেই শাহের ঘৃণাভরা দৃষ্টি নিক্ষেপ করে হন হন করে চলে আসতে যায় ছাদ ছেড়ে। শবনম ছো মেরে শাহের হাতটা টেনে ধরে কাকুতি মিনতি করে বলল, যাবেন না দয়া করে, জানি আপনার মন মেজাজ ঠিক নেই। আমাকে আজ একটু সুযোগ দিন আপনার কাছে আসার, সুখে ভরিয়ে দেব আপনাকে। শাহের চোয়াল শক্ত করে ভ্রু কুঁচকে গমগমে কণ্ঠে বলল, খবরদার এই ভুল করতে যাবেন না শবনম, তাহলে আমার সর্বোচ্চ খারাপ রূপটা দেখবেন। ভুলে আমার কাছে আসতে চেষ্টা করবেন না, আবারও সাবধান করে দিলাম। নূরমহলকে ছাড়তে হবে না আপনার, আমাকেও বিয়ে করতে হবে না, শুধু আপনার কাছে নিজের প্রয়োজনে রেখে দিন শাহের। বলেই শাহেরকে জাপটে ধরে বুকের ভেতর মুখ দাবিয়ে দেয় শবনম। শাহের ঝাড়ি মেরে শবনমকে ছাড়িয়ে দিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় শবনমের গালে। তারপর গর্জে উঠে বলল, শালি, তুই এতদিন এ চেয়েছিস আমাকে? আমাকে কি তোর চরিত্রহীন পুরুষ মনে হয়? চল, তোর যৌবন সব খায় সাজ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। বলেই শাহের টানতে টানতে শবনমকে নিয়ে আসর ঘরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়। শবনম মুখ চেপে কাঁদতে থাকে। কিছুক্ষণ আগেই মহলের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পর থেকেই সে ভয়ে কুঁকড়ে যাচ্ছে আর মেহেরের কথা বলে বলে কান্না করছে। শাহের এদিক সেদিক খোঁজ করেও মেহেরের খোঁজ এখনও আনতে পারেনি। দুশ্চিন্তায় তার মাথা কাজ করছে না। মহলের কাছে গিয়ে শাহের আস্তে ধীরে সব জানতে চাইলে মহল বলে কাল রাতের সব ঘটনা। মহল যখন দৌড়াতে শুরু করে তখন ওই লোকটা মহলকে ধরে ফেলে, টেনে নিয়ে যেতে থাকে গভীর অন্ধকারে, আরও দূরে। কিন্তু হঠাৎ মেহের যেতে দেখে মহলকে, সে ছাদে ছিল। তার সন্দেহ হয় মহলকে দাসীর সাথে বনে ঢুকতে দেখে। বিপদের আঁচ পেয়ে মেহের অনুসরণ করে নিজেও ঢুকে পড়ে শালবনের ভেতর। শাহেরকে সে ডাকতে পারেনি, সে রাজসভায় ছিল বলে। মেহের মোমবাতি হাতে মহলকে খুঁজতে খুঁজতে চিল্লাতে থাকে, মহলের নাম ধরে। হঠাৎ মহলকে ওই লোকটাকে টানতে দেখে মহল দৌড়ে গিয়ে মহলকে ছাড়ানোর চেষ্টা করে আর জোরে জোরে চিল্লাতে শুরু করে। ধস্তাধস্তি শুরু হয়ে যায় তিনজনের মাঝে। হঠাৎ করে লোকটা রামদা দিয়ে মহলকে কোপ দিতে গেলে মেহের তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাথে সাথে মেহেরের কাঁধে বসে যায় কোপ। পেছন থেকে আরও একজন এসে মেহেরের মাথায় শক্ত একটা লাঠি দিয়ে বাড়ি দিলে মেহের লুটিয়ে পড়ে মাটিতে। মহল গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। মহলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় লোকটা। মহলের মাথা গিয়ে বাড়ি খায় গাছের সাথে। অমনি মহল মাটিতে পড়ে যায়। তারপর পরই শাহের আওয়াজ টের পেয়ে মহলকে ফেলেই দৌড়ে পালিয়ে যায় লোক দুটো। শাহের গিয়ে মহলকে কোলে তুলতেই মহল নিভু নিভু চোখে আর প্রচণ্ড ভয়ত স্বরে আস্তে করেই বলল, মেহেরাপা। পুরো কথা শেষ না করেই মহল হাত পা ছেড়ে অচেতন হয়ে পড়ে থাকে শাহেরের বুকে। শাহের এদিক সেদিক তন্ন করে খুঁজেও আর মেহেরকে পায় না। মহলের বয়ান শোনার পর সকলেই ভয় পেয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে একে অপরের দিকে। রেণুকা আর বেগম জোবাইদা হাউমাউ করে কাঁদতে থাকে মেহেরের জন্য। রেণুকা তেরে এসে মহলকে শাসিয়ে বলল, তোমার জন্য সব কিছু হয়েছে, তোমাকে রক্ষা করতে গিয়ে মেহেরের আজ এই দশা। কে জানে কি হয়েছে ওর, কোথায় আছে এখন কে জানে। যদি আমার বোনের কিছু হয় খুন করে ফেলবো তোমাকে মহল। শাহের ক্ষেপে রেণুকার দিকে উল্টে তেরে এসে বলল, সাবধানে কথা বলো রেণুকা, সম্পর্কে তোর ভাবি হয় সে, মেপে কথা বলবে ওর সাথে, নাহলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ওকে দোষ দেওয়ার আগে নিজের বাপকে গিয়ে ধর, তার জন্য সবকিছু হয়েছে। সবাই ভীষণ অবাক হয়ে যায় শাহেরের কথায়। শাহেরকে সবাই জিজ্ঞেস করলে শাহের বলল, সব বলবো, তার আগে মেহেরকে খুঁজে আনতে হবে। শাহের বের হতে নিলে মহল হাত ধরে আস্তে করে বলল, শুনুন, ওখানে যে দুজন লোক ছিল তাদের মধ্যে একজনকে খুব পরিচিত মনে হচ্ছিল। তার মুখটাও ঢাকা ছিল, তবুও বেশ পরিচিত লাগছিল আমার, কণ্ঠস্বর চেনা। শাহের মহলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি বলতে পারবে কেমন পরিচিত, কে ছিল? মহল থেমে থেমে উত্তর দিল, আপনার বন্ধুর মতো, বীর ভাইয়ার মতো লাগছিল। শাহেরের চোয়াল শক্ত হয়ে যায়, চোখের মাঝে যেন অগ্নিশিখা জ্বলে ওঠে। সাপের মতো ফোঁস করে বলল, কিছু করেছে তোমার সাথে, ছুঁয়েছে তোমাকে, কি হলো বলো? মহল ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বলল, চেষ্টা করেছিল অনেক, কিন্তু আমি দৌড়তে শুরু করি, আমি ধরতে পারিনি। যখন ধরেছিল তার আগে আপনার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা।
শাহের উঠে দাঁড়িয়ে দরজায় কষে একটা লাথি মেরে চিৎকার করে ওঠে রাগের ঠেলায়। মীরের বাচ্চা, মাকের পেটের নষ্ট বীজ, তোর মতো কীটের দাঁত আমি ভেঙে দেবো শুয়োরের বাচ্চা। একবার তুই বেঁচে গেছিস আমার হাত থেকে, তোর বিশেষজ্ঞ হারানোর জন্য এবার প্রস্তুত হচ্ছে আনোয়ার। মহল সহ উপস্থিত সকলে আঁতকে ওঠে শাহেরের গর্জনে। শাহের ধপাধপ পা ফেলে অস্ত্রাগার থেকে কাঠের একটা বাক্স খুলে সেখান থেকে বিশাল বড় একটা রামদা বের করে হনহন করে চলে যায় বাইরে। দিনা মহলের পাশেই ছিল। তার কাল চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মহল যেতে দেয়নি। দিনা এসে মহলের পাশে বসে বলল, মীর ছেলেটা এর আগে তোর ক্ষতি করতে চেয়েছিল বনু। আমাদের যেদিন বিয়ে হয় শাহের ভাইয়ের বাড়িতে ছিলাম সেদিন। শাহের ভাইয়ের বন্ধুরা সেদিন সাক্ষী হিসেবে আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি। শুধু মীর এসেছিল গভীর রাতে। তুই বারান্দায় শুয়েছিলি। মীর তোর কাছে যেতে চেষ্টা করেছিল খারাপ উদ্দেশ্য নিয়ে, তোকে ভোগ করতে চেয়েছিল। সেদিন শাহের ভাই ওকে শিমুলতলা নিয়ে গিয়ে ইচ্ছে মতো উত্তম মাধ্যম দিয়েছিল। মারতে মারতে মেরেই ফেলেছিল প্রায়। রক্তিম জানালা দিয়ে দেখে দৌড়ে গিয়ে ওকে ছাড়িয়ে নেয় শাহের ভাইয়ের হাত থেকে। শাহের ভাই রাগে মীরের চোখে প্রচণ্ড আঘাত করেছিল। রক্ত ঝরছিল মীরের চোখ দিয়ে। শুনেছি এক চোখের বেশ কিছু অংশ নষ্ট হয়ে গেছে তার। খুব কষ্টে সেদিন রক্তিম বাঁচিয়ে দিয়েছিল মীরকে। জমিদার ভবনে যেন আজ পূর্ণিমার চাঁদ মুছে গিয়ে হঠাৎ কালো মেঘে ছেয়ে গেছে। বাড়ির প্রতিটি দেয়াল যেন কাঁদছে, প্রতিটি বাতাস একটাই নাম কেবল আর্তনাদ করে যাচ্ছে, মেহের 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 নেই। তার স্নিগ্ধ ফুলের মতো দেহখানা রক্তাক্ত নিথর হয়ে পড়ে আছে ভবনের বাইরে সবুজ ঘাসের ওপর। তার অনাকাঙ্ক্ষিত মৃত যেন জমিদার বাড়ির সকলের হৃদয়ে তীরের মতো বিঁধে গিয়ে রক্তক্ষরণ করিয়ে যাচ্ছে ক্রমাগত। চিরশান্ত ঘুমে ঢলে পড়া মেহের যেন আজ নিয়ে গেছে সকলের প্রাণের স্পন্দন। তার রক্তমাখা নিতর দেহ দেখে মনে হয় স্বর্গেরও আজ এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মেহের নেই, এই অমোঘ সত্যটা যেন প্রতিটি নিঃশ্বাসে শ্বাসরোধ করে যাচ্ছে। মেহেরের দেহপাশে সকলেই ঘিরে দাঁড়িয়ে আর্তনাদ করে যাচ্ছে। জুবাইদা বেগম, রেণুকা বুক চাপড়ে কেঁদে যাচ্ছে মেহেরকে বুকে জড়িয়ে। মহল মাটিতে বসে হাউমাউ করে কেঁদে চলেছে অবিরাম। পাশেই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শাহের, তার চোখে প্রতিশোধের আগুন, আর দুফোঁটা বেদনার নোনা জল গড়িয়ে পড়ছে টপটপ করে। শাহের তার চাচা শাহজাহানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে চোখ দিয়েই যেন জ্বালিয়ে দিচ্ছে ওনাকে। শাহজাহান দূরে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। একটু পরে শাহের পাঠানো সৈনিকগুলো ফিরে আসে, মীর আর সাথে ওই লোকটাকে ধরে নিয়ে শাহের পায়ের সামনে এনে ফেলে দেয় তাদের। শাহের প্রথমে মীরকে টেনে তুলে নাক বরাবর দুটি ঘুষি দিতেই নাক ফেটে রক্ত গড়াতে থাকে মীরের। তারপর অন্য লোকটাকে কষে লাথি মারতে মারতে চিৎকার করে বলল, রাজবীর তোর নাম না? জমিদার হতে চেয়েছিলে? নরপিশাচ তুই। মেহের তোর সৎবোন হলেও তোর বোন হয়, তুই কিভাবে পারলি এই নিষ্পাপ মেয়েটির প্রাণ কেড়ে নিতে? অভিশপ্ত জানোয়ার, নর্তমার কীট, তোকে কেটে আমি কুকুরকে দিয়ে খাওয়াবো। বলেই শাহের নাকে মুখে আঘাত করতে থাকে রাজবীরের। তারপর রামদা নিয়ে রাজবীরের গলায় চাপাতেই রাজবীর ভয়ে বলল, সব দোষ তোমার চাচা শাহের ইফতেখার। আমি জমিদার হতে চাইনি, উনি আমাকে লোভ দেখিয়ে এ বাড়িতে এনেছে। বহুদিন ধরে তোমাকে শেষ করতে চাইছে, কিন্তু আমি নজরে নজরে রাখছিলাম তোমাকে, কিন্তু সুযোগ পেয়েও পাইনি। শবনমকে নিজের দলে নিতে চেয়েছিলাম, কিন্তু শবনম তোমার ক্ষতি চাইনি, সে দলে আসেনি। তোমার বউকে ভুলিয়ে শালবনে নিয়ে যাওয়া সব তোমার চাচার সাজানো পরিকল্পনা। তোমার বাবার পরে তোমার চাচা বসতে চেয়েছিল জমিদার আসনে, কিন্তু তোমার দাদা বংশের বাতি বানিয়ে তোমাকে বসিয়ে দিল সেই আসনে। এই জন্যেই শাহজাহান তোমাকে শেষ করতে চেয়েছিল। আমি তার অবৈধ সন্তান, সে কখনো আমাকে মেনে নেয়নি, কিন্তু প্রয়োজনে কাজে লাগাতে চেয়েছে। লোভে ফেলেছিল যাতে তোমাকে শেষ করে আমি ফিরে আসি এ বাড়িতে নিজের অধিকার নিয়ে, তারপর জমিদার আসন গ্রহণ করি আমি। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তোমার চাচা সব সম্পত্তি, জমিদারি, রাজস্ব সব কিছু ভোগ করতে চেয়েছিল। জমিদার খান অমরিয়ান, শাহজাহান সহ উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়ে যায় রাজবীরের কথা শুনে। শাহের রাজবীরের অন্ডকোষে বরাবর লাথি দিয়ে বলল, জমিদারি আসন আমি তোকে ভেতর দিয়ে ঠকিয়ে দেবো কুত্তার বাচ্চা। তুই বিনিময়ে আমার বোনকে ফিরিয়ে দে। ওকে মারলি কেন? আমাকে ঘায়েল করতে তুই মহলকে ধরেছিস?
বুঝলাম, মেহের তোর বোন হয়, ওকে কেন মারলি বল। রাজবীর ভয়ে ভয়ে বলল, আমি মেহেরকে মারতে চাইনি। তোমার বউ যখন চেঁচাচ্ছিল আমি ওকে কোপ বসাতে গিয়েছিলাম, তখন মেহের বাধা দেয় আর সাথে সাথে কোপ মেহেরের গায়ে বসে যায়, কিন্তু ওর তখনও কিছু হয়নি। তোমার বন্ধু মীর ওর মাথায় শক্ত লোহা দিয়ে বাড়ি দিতেই মরে যায়। শুধু তাই না, মীর তোমার বইয়ের দিকে হাত বাড়িয়েছিল। এর আগেও কয়েকবার ওর ঘরের দরজায় কড়া নেড়েছে। তখন থেকেই তোমার চাচা মীরের সাথে হাত মেলায়। শাহেরের মাথায় আগুন ধরে যায়। রাজবীরকে ছেড়ে সে মীরকে এসে এলোপাথারি মারতে শুরু করে। বারবার অন্ডকোষে লাথি মারতে থাকে আর অশ্লীল ভাষায় গালি দিতে থাকে। মীর পায়ে ধরে মাপ চায় শাহেরের। মহলের কাছে গিয়ে পা ধরে বলল, আপু মাফ করে দাও, শাহেরকে বলো আমাকে মাফ করে দিতে। ভুল করেছি আমি মহল, ভুল করেছি আমি মহল, এবারের মতো মাফ করে দাও দয়া করে, জীবনে আর এমন ভুল করব না। শাহের আবারও মীরকে টেনে তুলে থাপড়াতে থাপড়াতে বলল, তোর জীবন থাকলে তো করবি, তোর লজ্জা হয় না? তাও তুই আমার বউয়ের পায়ে হাত দিস। শয়তান, তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন না। তোকে মাফ করলে আমার বোনের আত্মা আমাকে অভিশাপ দিবে। বলেই শাহের টেনে দাঁড় করিয়ে রামদা দিয়ে মীরের বুকে এলোপাথারি কোপাতে থাকল। এক পর্যায়ে মীর লুটিয়ে পড়ে মাটিতে। এরপর রাজবীরের কাছে গিয়ে তাকেও সেইভাবে কোপাতে শুরু করল। রাজবীরের প্রাণ নিভু নিভু হয়ে এলে ভবনের বাকি অন্য সবাই গিয়ে শাহেরকে থামাতে বলে। জোর করে শাহেরকে বাধা দিতে থাকে এমন খ্যাপানি বন্ধ করতে। শাহের এবার তার চাচার উদ্দেশ্যে এগিয়ে আসতেই দেখে উনি পালিয়ে গেছেন। লোক পাঠিয়ে দেয় ওনাকে ধরে আনতে। মেহের মারা গেছে আজ প্রায় 2 মাস হতে চলেছে। এর মাঝে জমিদার বাড়ির নিয়ম কানুনেও অনেক পরিবর্তন এসেছে, সবই শাহেরের জন্য। শাহেরের চাচা শাহজাহানকে এখনও খুঁজে পাওয়া যায়নি কোথাও। রেণুকার বিয়ে ঠিক হয়েছে রাফেদের সাথে। 2 দিন পর তারও বিয়ে। শাহের তার ছোট চাচা মেঘরাজকে ফিরিয়ে এনেছে জমিদার ভবনে। মেঘরাজকেও বিয়ে দিয়ে সে তার স্বাভাবিক জীবন সাজিয়ে দিতে চেষ্টা করেছে। এদিকে মহল পুরোপুরি একা হয়ে পড়েছে জমিদার ভবনে। সারাদিন একা কাটায়, ভালো লাগে না তার। পুরো জমিদার ভবন জুড়ে সে মেহেরকে খুঁজে বেড়ায়। এখানে মেহের ছিল তার একমাত্র সঙ্গীর মতো। তবে রেণুকা এখন আর মহলের সাথে খারাপ আচরণ করে না। সেও চুপচাপ হয়ে গেছে মেহের চলে যাওয়ায়। নিজের পিতার এমন জঘন্য কর্মের জন্য তাদেরও মন বিষিয়ে গেছে ওনার প্রতি। শাহের মন দিয়ে গ্রামের লোকের দেখভাল করছে, তাদের বিপদে আপদে অবদান রাখছে। আসর ঘরের নারী দেহ ব্যবসা ধীরে ধীরে তলিয়ে যেতে শুরু করেছে। শাহের এই 1.5-2 মাসে বেশ কিছু দিক পরিবর্তন এনেছে বহু কষ্টে আর প্রচেষ্টায়। মহল নিজের ঘরের পিছনের বারান্দায় দাঁড়িয়েছিল আনমনা হয়ে। শাহের ঘরে ঢুকে মহলকে দেখতে না পেয়ে নিঃশব্দে বারান্দায় যায়। মহলকে উদাস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যায় কাছে। পিছন থেকে মহলের শাড়ি ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরে শাহের। মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে ওভাবেই। শাহের পেটে হাত বুলিয়ে গলায় মুখ দাবিয়ে মোহগ্রস্ত স্বরে বলল, কি হয়েছে আমার বউটার? এমন উদাস কেন? মন খারাপ আমার বেগমের? মহল উত্তর দেয় না। শাহের নিজের দিকে মহলকে ঘুরিয়ে নিয়ে থুতনি ধরে উঁচু করে এবার বিচলিত হয়ে বলল, চোখ ভেজা কেন মহল বেগম? কি হয়েছে? শরীর খারাপ লাগছে আবার? কথা বলো। এই মহল। মহল বিড়বিড় করে বলল, না কিছু হয়নি। মেহের আপার কথা খুব মনে পড়ছে, একা একা থাকতে খুব কষ্ট হচ্ছে আমার। আপনিও সারাদিন এদিক সেদিক ব্যস্ত থাকেন। শাহের বুঝতে পারে মহলের মন। শাহের আলতো করে মহলের গালে হাত বুলিয়ে বলল, কি করব বলো? আমারও তো ইচ্ছে করে সারাদিন আমার বউটার কাছে থাকতে। বর্তমানে খুব ব্যস্ত আছে, সব দিকে একটু গুছিয়ে নিতে চাইছে। আমার পরিকল্পনাটা অন্যরকম, সময় হলে বুঝতে পারবে। আমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই তোমাকে নিয়ে। শাহেরের কথায় মহলের কোনো হেলদোল নেই। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে অন্যমনস্ক হয়ে। শাহের মহলের কাঁধে হাত রেখে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কি হলো? কিছু বলছো না? এত প্রশ্ন করার অভ্যেস তোমার? এখন কোনো কথা নেই মুখে, বুঝতে পেরেছি। কি করলে তোমার মন ভালো হবে? মহল এবার মুখ খোলে। কি করলে আপনি জানেন? জানি, আদর করলে, তাই তো? মহল লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নেয়। ধ্যাত, আপনি কেমন যেন সবসময় একটা কথাই করে মুখে, লজ্জা ছাড়া। আমি তো এমনই, তুমি জানো না বুঝে? আর আমি ভুল কিছু বলেছি কি?
এটাই করতে হবে। কারণ হলো এই যে এই সময় তুমি একা থাকো, তোমার ভালো লাগে না, আমি সারাক্ষণ বাইরে থাকি। এর জন্য আদর করে তোমাকে আমি একটা ছোট পরি উপহার দিতে চাই, যাকে নিয়ে তুমি সময় কাটাবে, তাকে আগলে রাখবে সব সময়। তোমার তাকে নিয়ে সারাদিন কেটে যাবে। কি বলো, ভালো হবে না? মহল কিছুটা সময় নেয় শাহেরের কথার মানে বুঝতে। তারপর কিছু একটা ভেবে লজ্জায় দুহাতে মুখ ঢাকল। শাহের হাত দুটো সরিয়ে দিয়ে বলল, তোমার গ্রামে যাবে ঘুরতে? মহলের উদাস হয়ে থাকা মনটা যেন নিমিষেই ফুরফুরে হয়ে যায়। অতি আগ্রহী হয়ে মাথা ঝাঁকিয়ে বলল, নিয়ে যাবেন? শাহের ছোট্ট ছানার মতো করে বুকে টেনে নেয় মহলকে। মাথায় চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে দিতে বলল, যাব। তাতে যদি আমার বোটার মন ভালো হয় অবশ্যই যাব। কাল সকালে যাব, কিন্তু দ্রুতই ফিরে আসবো। কেমন? রেণুকার বিয়ের অনেক কাজ পড়ে আছে। বড় ভাই হিসেবে সব দিকে আমাকেই সামাল দিতে হবে। মহল শাহের বুকের ভেতর থেকে মাথা উঁচিয়ে বলল, তাহলে আমি না হয় 2 দিন থাকবো, আপনি চলে আসবেন। শাহের মহলের মাথাটা আবারও বুকের ভেতর টেনে নিয়ে বলল, অসম্ভব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? 2 দিন কেন, এক বেলাও পারবো না। তাছাড়া তুমি চোখের আড়াল হলে আমার দম বন্ধ লাগে, ভয় হয়, অস্থির হয়ে পড়ে আমি। মহল বিড়বিড় করে বলল, এত ভালোবাসেন? বাসে, নিজের থেকেও বেশি। যদি বলে ভালোবাসার প্রমাণ দিতে, এখনই দিতে পারি। দেব? কি করে দেবেন? তুমি যেভাবে বলবে। এখন একটা ছুরি এনে নিজের বুকে চালিয়ে বুকের ভেতরটা কলিজাটা বের করে তোমার হাতে ধরে দেব। দেখতে চাও? মহল চট করে শাহেরের ঠোঁটের অপর নিজের আঙ্গুল চেপে ধরল। মুখ ভার করে বলল, এসব কথা আর কখনো বলবেন না, ভয় হয় আমার। কোনো প্রমাণ দিতে হবে না আপনাকে, আমি আপনাকে হারাতে পারবো না। এমন কথা বলে আমি নিজেই আপনার আগে চলে যাব, দেখবেন। শাহের মহলের আঙ্গুলে আলতো কামড়ে দিয়ে বলল, ঠিক আছে, এই কানে ধরলাম, আর কখনো বলবো না। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। মহল কিছুক্ষণ থমথমে মুখ করে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। শাহেরও সাথে সাথে হাসতে থাকে। জমিদার ভবন থেকে বেরিয়ে আজ অনেক দিন পর মহল কিছু দাসীর গ্রামে ঘুরতে বেরিয়েছে। এতগুলো দিন সে জমিদার ভবনের আঙ্গিনা ব্যতীত মূল প্রবেশদ্বার অবধি যেতে পারেনি। শাহের করা নিষেধাজ্ঞা ছিল তাই। শাহের বলেছিল খুব সাবধানে চলাফেরা করতে, আর ভুলেও কখনো ভবনের আশেপাশে একা বের না হতে। মহলও সেভাবেই চলেছে। কিন্তু আজ দাসীরা গ্রামে তাদের নিজেদের বাড়ি ঘুরতে যাবে বলে সাথে মহলকেও নিয়ে যাচ্ছে গ্রাম দেখাতে। মহলের সাথে তাদের এখন বেশ ভাব হয়েছে। মহল আগ্রহ নিয়ে যেতে চেয়েছে তাদের সাথে, তাই দাসীরাও আর বারণ করেনি। শাহের সাথে 2 প্রহরীকে পাঠিয়ে দিয়েছে, যারা মহলকে পাহারা দিয়ে রাখবে। মহল দাসীদের সাথে তাদের গ্রামে পৌঁছানোর পর সেখানে বড় একটা ঝিলের ধারে যায় পা ভেজাতে। ঝিলের পানিতে নেমে ছলাৎ ছলাৎ করে জলকেলি করে সবার সাথে। প্রহরীদের বলে দূরে চলে যেতে, দরকার হলে তাদের ডেকে নেবে নিজেই। প্রহরী 2 চলে যায় সেখান থেকে। খানিকটা দূরে গিয়ে গাছের নিচে বসে থাকে। মহল বেশ খানিকক্ষণ জলকেলি করে, তারপর উঠে যায় দাসীদের সাথে। যাওয়ার পথে হঠাৎ করে কুৎসিত মোটা কালো মতো 2 লোক এসে পথ আগলায় মহলের। মহল চমকে উঠে বলল, কারা আপনারা? লোক 2 একসাথে বলে ওঠে, তোর জম। মহল ভয় পেয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে নিলে আবারও লোক 2 হাত দিয়ে বাধা দেয় মহলকে। মহল ভয়ে ভয়ে বলল, এমন কেন করছেন? কি চান? যেতে দিন আমায়। লোক 2 বলল, তোকে চাই, আমাদের সাথে যেতে হবে তোর, চল। বলেই তারা মহলকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। দাসীরা লোক 2টোর সামনে হাত জোর করে বলল, দয়া করে ছেড়ে দিন বেগমকে। আপনারা কারা? বেগমকে কোথায় নিয়ে যাচ্ছেন? লোক 2 দাসী 2টোকে কষে থাপ্পড় দিতেই তারা পড়ে যায়। আবারও হাত জোর করতে থাকে। তখন লোক 2 এক এক করে দাসী 2টোর তল পেটে লাথি দিয়ে ফেলে দেয়। মহল চিৎকার করতে থাকে সমানে, বারবার অনুরোধ করে বলল, দয়া করে ছেড়ে দিন, আমি কি করেছি? কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লোক 2 বলল, তুই কিছু করিসনি, করিস তোর স্বামী। আর তোর অপরাধ হলো তাকে বাঁচাতে গিয়ে আমাদের সর্দারের মেয়ের প্রাণ চলে গেছে, তাই তোকে ওর শাস্তি পেয়ে যেতে হবে হারে হারে। মহল ভয়ে চুপসে যায়, গলা দিয়ে আওয়াজ বের হয় না। সর্দার বলতে তারা কাকে বোঝাচ্ছে মহল আন্দাজ করতে পারে, কারণ মহলকে বাঁচাতে গিয়ে মেহেরের প্রাণ গেছে। তাহলে মেহেরের পিতা শাহজামানই তাদের সর্দার। মহল কাকুতি মিনতি করতে থাকে,
কিন্তু মহলকে তারা টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের দিকে। মহলের সাথে আসা প্রহরীরা দেখতে পেয়ে লাঠি হাতে এগিয়ে যায়, মহলকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায় সবার। মহল সুযোগ বুঝে দৌড়াতে শুরু করলে শয়তান লোকগুলো ভেতর থেকে একজন মহলকে পেছন থেকে লাঠি ছুঁড়ে মারলে মহলের মাথায় আঘাত লেগে মহল তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়। প্রহরী দুটো অন্য লোকদের মারতে থাকে ইচ্ছে মতো, কিন্তু অপর লোকটা মহলের কাছে গিয়ে মহলের পেটে পা দিয়ে চেপে ধরল। মহল চিৎকার করে ওঠে। এক হাতে ধুলো তুলে লোকটার চোখে ছুঁড়ে মারতেই লোকটা চোখ মুখ ডলতে শুরু করে মহলকে ছেড়ে। মহল আবারও দৌড়ানোর চেষ্টা করলে লোকটা আবারও টেনে মহলের চুলের মুঠি ধরে, টানতে টানতে নিয়ে যায়। প্রহরী একটা আহত হয়ে পড়ে থাকে, অপরজন কোনো রকমে পালিয়ে যায় শাহেরকে খবর দেওয়ার উদ্দেশ্যে। প্রায় 20 মিনিট পর দৌড়ে গিয়ে মোটা সোটা প্রহরীটা হাঁপিয়ে ওঠে। কিছু দূরে শাহের বেশ কিছু লোকের সাথে গুরুত্বপূর্ণ সভাতে ব্যস্ত ছিল। প্রহরীর অপর নজর পড়তেই শাহের দৌড়ে আসে লোকজনের মাঝ থেকে, এসে উৎকণ্ঠা হয়ে প্রহরীকে বলল, কি হচ্ছে শ্যাম, এভাবে দৌড়ে আসছে কেন? মহল বেগম ঠিক আছে তো? প্রহরীর ভয়ে ভয়ে বলল, ক্ষমা করবেন মালিক, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বেগম জানকে রক্ষা করতে পারিনি। তাকে ধরে নিয়ে গেছে আপনার চাচাজানের লোকজন। শাহেরের মাথায় আকাশ ভেঙে পড়ে। রাগে চোটে প্রহরীকে সজোরে ধাক্কা মেরে বলল, তোমাদের মতে এমন শক্তিশালী প্রহরীকে আমি এর জন্য পাঠিয়েছিলাম? কি করে এসছো তোমরা? হ্যাঁ, কোথায় নিয়ে গেছো মহলকে জানো? তাড়াতাড়ি বলো। প্রহরীটা বলল, জানি, নবাবগঞ্জের পাশের গ্রামের ভাটপাড়ার পূর্ব দিকের জঙ্গলে। হয়তো জঙ্গল পার হয়ে নৌকা ধরবে। শাহের আর এক মুহূর্ত দেরি করে না, প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পেছনে আসে প্রহরী শ্যাম। পথেই একটা ঘোড়ার গাড়ি দেখতে পায় শাহের, চট করে উঠে পড়ে সেটাতে। তারপর দ্রুত চলতে থাকে সেই জঙ্গলের উদ্দেশ্যে। মহলকে চোখ বেঁধে নৌকায় তোলা হয়েছে। নৌকায় মহলকে ঘিরে 7-8 জন লোক দাঁড়িয়ে আছে। ছাড়ার সময় শাহের এসে পৌঁছায় ঘাটে। শাহের ঘাটে দাঁড়িয়ে মহলকে এমন অবস্থায় দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু ততক্ষণে নৌকা ছেড়ে দেওয়া হয়। নৌকার মাঝ থেকে শাহজামান বেরিয়ে আসে, মহলের কাছাকাছি দাঁড়িয়ে মহলের শরীরের থেকে গন্ধ শুঁকে নেয়। তা দেখে শাহের মাথায় আগুন ধরে যায়। শাহ জামানের নাম করে শাহের গর্জন করতে থাকে সমানে। কিছুটা দূরে অন্য একটা ছোট্ট ডিঙ্গি নৌকা বাধা দেখে শাহের সেদিকে গিয়ে নৌকাটা খুলে তার সাথের প্রহরী শ্যামকে বলল, নৌকা চালাতে জানো? দ্রুত করো। শ্যাম পানসে মুখে বলল, পা পড়ি না মালিক। শাহের গলা চেপে ধরে শ্যামের, দুটো গালি দিয়ে বসিয়ে দেয়। শাহের ইচ্ছে করে এটাকে লাথি দিয়ে নদীতে ফেলে দিতে, কিন্তু সে করে না। এতগুলো লোকের সাথে একা শাহের মহলকে নিয়ে যুদ্ধ করতে গেলে মহলের ক্ষতি হয়ে যেতে কতক্ষণ, তাই সে প্রয়োজন হিসেবে এটাকে সাথে রেখেছে। শাহের নিজেই বৈঠা নিয়ে এলোপাথারি বইতে শুরু করে নৌকা। অনেক দূরে চলে যায় মহলের বড় নৌকাটা। নৌকা গিয়ে থামে অন্য একটা জঙ্গলের কাছে। সেখানে একটা আধা ভাঙ্গা জীর্ণ শীর্ণ ভবনের ভেতর নিয়ে যাওয়া হয় মহলকে। মহল তখনও কেঁদে কেঁদে অনুনয় করে যাচ্ছিল। শাহেরের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। জঙ্গলে ঢুকে সেই ভাঙ্গা ভবনের ভেতরে ঢোকার আগে কিছু শক্ত দেখে লাঠি খুঁজে নেয়। তারপর সাবধানে পা ফেলে ঢুকে পড়ে ভবনের ভেতর। শাহের ঢুকতেই একটা লোক তার পিছন থেকে বাড়ি দেয় লাঠি দিয়ে শাহেরের পিঠে। শাহের ঘুরে উঠে লোকটাকে বুক বরাবর লাথি দিয়ে ফেলে দেয়। শাহজামান বেরিয়ে এসে শাহেরের সামনে দাঁড়িয়ে বলল, খুব পাখা গজিয়েছে তোমার শাহের, আজ তোমার পাখা আমি ছেটে ফেলবো। অনেক চেষ্টা করছি এতদিন, আজ পেয়েছি তোমাকে। শাহের তেরে গিয়ে গর্জন করে বলল, আমি আজ তোমাকে পেয়েছি অভিশপ্ত কুকুর। এতদিনে আমিও তোমাকে কম খুঁজিনি, তোমার সময় আজ শেষ। শাহজামান ইশারা দিতেই একটা লোক মহলকে টেনে এনে শাহেরের সামনে দাঁড় করিয়ে দেয়। চোখের বাঁধন খুলে দিতেই মহল ছুটে এসে শাহেরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে জোরে জোরে। শাহের দু হাতে আগলে নিয়ে মহলের চোখ মুখে চুমু খায়। শাহজামান আরও ইশারা দিতেই দুটো লোক মহলকে টেনে সরিয়ে আনে। এদিকে শাহেরকেও টেনে ধরে রাখে বাকি লোকগুলো। মহল চিৎকার করে কাঁদতে থাকে। শাহজামান এগিয়ে এসে শাহেরকে বলেন, শোনো শাহের, তোমাকে ছেড়ে দেব একটা শর্তে। তোমার দাদা খান অমেরিয়ান যে সমস্ত সহায় সম্পত্তি, জমিদারি, রাজস্ব অর্থাৎ সম্পদ তোমার করে দিয়ে গেছেন, তা এক্ষুনি তুমি আমাকে কাগজে কলমে লিখে দিয়ে এখান থেকে চলে যাবে। ব্যাস এতটুকুই কষ্ট করতে হবে।
এর জন্য এত সংঘর্ষণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর যদি তা না করো তো তোমাকে শেষ করে কিভাবে কি করতে হবে তা আমার জানা আছে। শাহের রাগে চোয়াল শক্ত করে বলল, তুমি আমাকে কি শেষ করবে? তোমার প্রাণ চাবে তোমার হাতে। সাহস থাকলে তোমার পোষা কুকুরকে বলো আমার হাত ছেড়ে দিতে। শাহজামান লোকগুলোকে আরও একবার ইশারা করতেই তারা দুমদাম করে শাহেরকে আঘাত করতে শুরু করলো। শাহের আর শ্যাম তাদেরকে পাল্টা আঘাত করতে শুরু করে দেয়। সামান্য সংঘর্ষ শেষ করে শাহজামান বলেন, ব্যাস, তোমার তেজ দেখানো শেষ হয়েছে সাহেব। বুঝতে পেরেছি, ছোটবেলা থেকে তুমি ভালোই লড়াই করাটা আয়ত্ত করে নিয়েছিলে। বেশ ভালো, এবার এই কাগজগুলোতে সব আমার নামে লিখে দাও। তোমার বউকে রেখে চলে যাও। তোমাকে ছাড়লেও ওকে আমি ছাড়বো না, ওর জন্য আমার মেহেরকে আমি হারিয়েছি। ধরো এগুলো। শাহের কাগজগুলো হাতে নিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে ফেলে দিতে দিতে বলল, দাদাজান তোমাদের একটাকেও মানুষ করতে পারেনি। এটা ওনার চরম ব্যর্থতা। তোমাদের এমন পশুর মতো স্বভাব আর ভবিষ্যৎ তিনি ঠিকই টের পেয়েছিলেন। তাই নিজের ভুলের সমাধান ঘটিয়েছে, আমাকে জমিতে আসনে বসিয়েছে। তোমাদের হাতে সব ছেড়ে দিলে ধ্বংস হয়ে যেতে সব। কতগুলো মানুষের জীবন তোমরা নষ্ট করেছ, প্রাণ নিয়েছ, জুলুম করেছ। সেগুলোর হিসেব আমি দিতে শুরু করলে শেষ হবে না। অর্থ সম্পদ কম ভোগ করণে, কৌশলে। আর কি চাও? বেশি কথা বাড়িও না, মহলকে ছেড়ে দাও। বলেই শাহের মহলের দিকে এগোতে গেলে লোকগুলো শাহেরকে এলোপাথারি মারতে শুরু করে। শক্ত একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করতেই রক্ত ছুটে আসে শাহের মাথা ছুঁয়ে। শাহের এক হাতে মাথা চেপে ধরে, চোখ মুখ অন্ধকার হয়ে আসে। মহল চিৎকার করতে থাকে। শাহজামান মহলের গলা চেপে ধরে, মহলের বুকের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে দেয় নিচে। শাহেরকে সবাই ধরে রেখে ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়ে দুর্বল করতে চেষ্টা করে যাচ্ছে। শাহের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে মহলের কাছে যাওয়ার চেষ্টা করে, চিৎকার করতে থাকে রাগে। মহলকে দুটো লোক টেনে ফেলে দেয়, চুল ধরে মুখে সজোরে চর বসাতে থাকে। শাহের যুদ্ধ চলতে থাকে সবার সাথে। শাহের সাথে থাকা শ্যাম প্রহরীও দুটোর সাথে লেগে পড়ে সংঘর্ষে। এভাবে এক পর্যায়ে শাহজামান এসে মহলের গলায় ছুরি ঠেকিয়ে বলল, যা বলেছি তা করো সাহেব, নয়তো তোমার বউকে এখানেই। শাহের বলল, তোমার কথা শুনলেও তুমি আমার কাউকে ছেড়ে দেবে না, তা আমি জানি খান শাহজামান। তার থেকে বরং আজকে আমি তোমাকে শেষ করে দিয়েছি। শত্রুর ছিটে ফুটো আমি বাঁচিয়ে রাখতে চাই না আর। মহলকে ছেড়ে দাও, ভালোভাবে বলছে, সরে দাও ওর থেকে। শাহজামান সরে না। শাহের সবার থেকে চেষ্টা করে ছুটতে। একটা লোক এসে শাহেরকে ছুরি দিয়ে মাংসপেশিতে আঘাত করে। সাথে সাথে শাহের পেশি থেকে গলগল করে রক্ত পড়তে থাকে। মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত আর পেশির রক্ত এক হয়ে শাহের পরনের জামা জবজবে হয়ে যায়। পুরো শরীর ভেজে যায় রক্তে। শাহের সর্বশক্তি খাটিয়ে ছুটে শ্যামজাহানকে গলা চেপে ধরে। হাত থেকে ছুরি কেড়ে নিতেই আবার শাহেরকে সবাই ধরে আঘাত করতে থাকে। ঘিরে ধরে সকলেই, লাথি মারে শাহের বুকে, পিঠে। শাহের চিৎকার করে মহলকে বলল, মহল, তুমি বের হয়ে যাও এখান থেকে। শ্যাম, তুমি মহলকে নিয়ে নৌকা ছেড়ে দাও, দ্রুত করো, যাও মহল। শ্যাম মহলকে ধরে নিয়ে যেতে থাকে। মহল ভয়ে থরথর করে কাঁপছে, বারবার মাথা নাড়িয়ে বলে, আপনাকে রেখে যাবো না, আমি যাবো না, ওরা মেরে ফেলবে আপনাকে। শ্যামের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ওনাকে সাহায্য করুন, ওনাকে মেরে ফেলবে তো। শাহের রেগে ধমকে উঠে বলল, যাও মহল, দ্রুত যাও, আমার কিচ্ছু হবে না, আমি বলছি চলে যাও। মহল এক পা নড়ল না সেখান থেকে। হঠাৎ এক লোক পেছন থেকে মহলকে পিঠে ছুরি চালিয়ে দেয়। পরপর দুবার পিঠে ঢুকিয়ে দেয় ছুরিটা। মহল নিঃশব্দে লুটিয়ে পড়ে মাটিতে। গলগল করে রক্ত গড়িয়ে ভিজে ওঠে মহলের দেহখানা। শাহের পাগলের মতো চিৎকার করতে থাকে। সামনে থাকা শাহজামানকে পেটের ওপর সজোরে লাথি দিয়ে শুয়ে পড়ে তার বুকের ওপর। তারপর গলা টিপে ধরে শক্ত করে শরীর ঝাঁকাতে থাকে সবার থেকে ছুটে আসার জন্য। এক পর্যায়ে কোনোরকম ছাড়া পেয়ে মহলের পিঠে গেঁথে থাকা ছুরিটা টান মেরে বের করে শাহজামানের গলায় ঢুকিয়ে দেয় শাহের। বারবার গলায় ঢুকাতে থাকে ধারালো ছুরিটা। সাথে সাথে বাকিগুলো ভয়ে ছিটকে যায়। গলার ভেতর থেকে ছুরি বের করে আবারও চোখের ভেতর ঢুকিয়ে দিয়ে লাথি মেরে ফেলে দেয় শাহজামানকে। খেপা কুকুরের মতো অন্য একটাকে ধরতে গেলে আর গুলো পালাতে শুরু করে। শ্যাম একটাকে ধরে রাখে শক্ত করে। শাহের এক এক করে দুটোকে একইভাবে চোখের মনির ভেতর ছুরি ঢুকিয়ে লাথি মেরে ফেলে দেয়।
চোখ থেকে সরিয়ে বুকে গলায় হাতে পায়ে কোথাও বাদ রাখে না ছুরি চালনা। সর্বোচ্চ রাগ ঝাড়তে যেভাবে কপাতে হয় তাই করল শাহের। শাহজামান আর লোকগুলোকে এভাবে মারার পর দূরে পড়ে থাকা পাথর এনে তা দিয়ে মুখ মাথা থেতলে দিল আবার। শেষে দৌড়ে মহলের কাছে গিয়ে শাহের মহলের মাথাটা কোলের ওপর নিয়ে গালে হাত রেখে কান্না ভেজা কণ্ঠে বলল, মহল চোখ খোলো। এই মহল, কিচ্ছু হবে না তোমার। মহল চোখ খোলো, মহল একবার কথা বলো। আমার প্রাণ, মরে যাবো তোমাকে ছাড়া আমি। এমন করো না, চোখ খোলো না মহল। বলেই শাহের কাতরাতে শুরু করলো। চোখ পানিতে টইটুম্বর হয়ে যায় শাহেরের। মহলের চোখের দৃষ্টি নিভে আসছে। কোনো রকম আবছা দেখতে পাচ্ছে শাহেরের মুখটা। দু চোখ বেয়ে তার গড়িয়ে পড়ছে পানি। শাহের পাগলের মতো কাঁদতে কাঁদতে মহলকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে আবারও বলল, মহল এই তো, আরেকটু সহ্য করো। ছোট খোলো রাখো। হ্যাঁ, চোখ বলছো না, আমাকে দেখো মহল। এই মহল, আমার প্রাণ, একটু চোখ খোলো। নদীর কাছে আসতেই শাহের দেখে প্রহরী শ্যাম একটা যন্ত্রচালিত বড় নৌকা ঠিক করেছে। শাহের দ্রুত উঠে পড়ে নৌকায়। নৌকা ছেড়ে দিয়ে চলতে শুরু করে। শাহের মহলকে নৌকার ওপর তুলে নিজের কোলের ওপর শুইয়ে ছটফট করতে থাকে। কাঁদতে কাঁদতে শ্যামকে বারবার বলে, ও তো কথা বলছে না শ্যাম, আমার ডাক শুনতে পাচ্ছে না। কি করবো আমি? দ্রুত যেতে বলো, নৌকা দেরি হয়ে যাচ্ছে। শ্যামের চোখে পানি। শ্যাম বুঝতে পারছে মহলের আর বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি নিভে যাবে মহল নামের জ্বলন্ত প্রদীপটি। কিন্তু শাহেরকে কথা সে কিভাবে বলবে এখন? শাহের পাগলের মতো নিজের চুল টেনে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে, নিজেকে বুঝ দিতে থাকে। কিছু হবে না আমার মহলের, মহল ঠিক হয়ে যাবে। শাহের মনে মনে আল্লাহকে ডাকে। চোখের পানি বাঁধ মানে না তার। একটু পরপর মহলের মুখের কাছে কান ঠেকিয়ে শোনার চেষ্টা করছে মহল কিছু বলছে কিনা। মহল নিভে যাওয়া কণ্ঠে খুব আস্তে করে বলল, পারি পারি। শাহের ঝটপট করে শ্যামকে বলে নদী থেকে পানি তুলতে। পানি এনে শাহেরের হাতে দিয়ে শ্যাম চোখ মুছতে থাকে। শাহের 1-2 ফোঁটা করে মহলের মুখে পানি দিয়ে বারবার চোখে মুখে চুমু খেতে থাকে মহলের। সমানে বলতে থাকে, আমার নূর মহল, আমার প্রাণ ভোমরা, তোমার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে তুমি। আরেকটু, এই তো এসে গেছে। মহল একবার চোখ মেলে দেখে শাহেরকে। শাহের ঝুঁকে আছে মহলের মুখের ওপর। মহল হাত নাড়াতে চেষ্টা করলো, পারে না। শাহের হাতটা তুলে নিজের গালে রেখে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। খানিকক্ষণ পর মহল একটা ঢোক গিলে চোখটা বুজে ফেলে আলগোছে। শাহেরের গাল থেকে হাতটা ছিটকে পড়ে যায় সাথে সাথে। শাহের হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সেই হাতখানার দিকে। রেণুকার বিয়ে উপলক্ষে জমিদার ভবন ঝলমল করে উঠেছে। চারদিকে আলোয় ভরে উঠেছে। প্রতিটি বারান্দা, জানালা, সিঁড়ি প্রদীপে আলোকিত হয়ে আছে। সিল্কি ও মসলিনের ঝালর ঝুলে আছে ছাদের কোনায় কোনায়। গৃহকোণে সুগন্ধি ধূপ আতর জ্বালানো হয়েছে, যাতে ঘরে এক অপার্থিব গন্ধ ভেসে বেড়ায়। ভবনের উঠোন জুড়ে রঙিন আলপনা আঁকা। নাচে গানে বাদ্যযন্ত্রের সুর ঢেউ খেলে যাচ্ছে ভবনের প্রতিটি ইট পাথর। দুর্ঘটনার কারণে রেণুকার বিয়ে পিছিয়ে গিয়েছিল। আজ প্রায় 1 মাস পর তার বিয়ে হতে যাচ্ছে। অথচ এমন খুশির দিনে তার মনের গহীনে লুকিয়ে আছে গোপন এক ব্যথা, তার পিতা হারানোর ব্যথা, যা সে প্রকাশ করতে পারছে না। একদিকে ঘৃণা, অপরদিকে প্রীতি ভক্তি। দুই মিলে সে গুমরে গুমরে কাঁদছে। মেহের নেই, এই কথাটি এখনও সে মেনে নিতে পারে না। তার বিয়েতে তার ভাই নেই, শাহের, যে মানুষটা মেহের আর রেণুকাকে এত ভালোবাসত। তারাও শাহেরকে অনেক বেশি সম্মান আর শ্রদ্ধা করত। সে মানুষটা বিয়েতে নেই। মহলের দুর্ঘটনার কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। সেখানেই কোনো রকম দিন পার করছে মহলকে নিয়ে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি শাহের। মহলকে সুস্থ করতে সে নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করে চালিয়ে যাবে। হার মানেনি শাহের। তার যা যা করার সব সে করেছে, শুধু মহলকে সারিয়ে তোলার জন্য। কতগুলো দিন হয়ে গেল শাহের জমিদার ভবনে নেই, নূর মহল নেই। তাদের ছাড়া সত্যি ভবন সম্পূর্ণ ফাঁকা মনে হয় সকলের কাছে। মধ্যরাতে রেণুকার বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে সকলেই চমকে ওঠে শাহেরকে দেখে। সবার মুখে খুশির ঝলক। রেণুকা বিয়ের পিড়ি ছেড়ে দৌড়ে এগিয়ে যায় শাহেরের কাছে। শাহেরের হাত দুটো ধরে কেঁদে ফেলল। রেণুকা কাঁদতে কাঁদতে বলল, তোমাদের কথা খুব মনে পড়ছিল ভাইজান। খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। ভাবিজানের সাথে আমি খুব খারাপ আচরণ করেছি।
আমাকে ক্ষমা করে দাও ভাইজান। তুমি আমাকে দোয়া না দিলে আমি সুখী হতে পারবো না। শাহের আলতো করে রেণুকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নতুন জীবনে সুখী হও, বোন থেকে দোয়া করছে। শাহেরের মা বাবা দাদাজান সহ সকলেই শাহেরকে ভীষণ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছে মহলের কথা। শাহের কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সকলেই ভয় পেয়ে যায় প্রচণ্ড। শাহের ধীরে সুস্থে আবার বলল, আপনাদের একটা খবর জানাতে এসছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। গলা শুকিয়ে যায় শাহেরের কথায়। কি খবর জানতে এসেছে শাহের? মহলের কোনো দুঃসংবাদ নয় তো, ভাবতে থাকে সকলেই। বেগম রোকসানা ভয়ে ভয়ে এগিয়ে এসে শাহেরকে বলল, কি খবর বাবা? খারাপ কিছু নয় তো? চুপ থেকো না, মহলের কোনো খবর বলো। শাহের বলল, জি আম্মা, জমিদার ভবনে নতুন অতিথি চলে আসছে। আপনি দাদিজান হতে চলেছেন আম্মা। সকলেই খুশিতে হেসে ওঠে বললেন, আলহামদুলিল্লাহ, কতদিন পর জমিদার ভবনে কোনো সুখের দেখা পাওয়া গেল। কালো মেঘ কেটে গিয়ে সূর্য উদয় হলো। এমন একটা খবর পেয়ে সব কষ্ট যেন দূর হয়ে গেল সত্যি। মহলের কথা জিজ্ঞেস করতে শাহের বলল, মহল এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। বিশ্রাম দরকার এখন ওর। বেগম রোকসানা বললেন, মহলকে তাড়াতাড়ি সুস্থ করে জমিদার ভবনে ফিরিয়ে আনো শাহের। ওর গর্ভে এই বংশের প্রদীপ এসেছে, এখন থেকেই ওর যত্ন দরকার। শুরু থেকেই পুরোপুরি দেখভাল করতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। মহল এমনিতেও অনেক ছোট। শাহের বলল, আম্মা, সব ব্যবস্থা আমি করব, আপনারা ভাববেন না। কিন্তু আমি আর একটা কথা জানাতে চাই। আমার সিদ্ধান্ত এটা বলতে পারেন, রেণুকার বিয়ের সব কাজ শেষ হোক, তারপরে বলবো। খান শাহজাহান চিন্তিত হয়ে এগিয়ে যান শাহেরের দিকে। কিছুটা আঁচ করতে পারে শাহের সিদ্ধান্তের বিষয়টা, তাই জিজ্ঞেস করলেন, কি সিদ্ধান্ত এখনই বলো। শাহের বলল, বাবা, আমার সিদ্ধান্তটা বেশ কদিন আগেই নেওয়া হয়ে গেছে। আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। চাচা যান মেঘরাজ সব জানেন। শাহেরের ছোট চাচা মেঘরাজের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ হয়। শাহের বলল, জমিদারি আসন আমি ছেড়ে দিতে চাই। এখন থেকে আসনের সব দায়িত্ব ছোট চাচার। আমি কাগজে কলমের সব চাচা জানের, আপনার রেণুকার সবার জন্য সব প্রাপ্ত অনুযায়ী সম্পদ লিখে দিয়েছে। জমিদারি আসন ভবনের প্রতিটি মানুষ আর গ্রামবাসীর সকলের দায়িত্ব। আশা করি আপনারা যথাযথভাবে পালন করবেন। আর আমার শেষ অনুরোধ থাকবে, আমি আসর ঘরের ব্যবসা যেভাবে বন্ধ করে দিয়েছি তা যেন পুনরায় চালু না করা হয়। আমি 4-5 মাসের যেভাবে শব্দকে খেয়াল রেখে সবার পাশে থেকেছি, আশা করি আপনারা তাই করে যাবেন। আমি নূরমহলকে নিয়ে একটা সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে চাই। তাকে আর আমার অনাগত সন্তানদেরকে একটা সুস্থ পরিপূর্ণ ভিন্ন ধরনের জীবন দিতে চাই। আমি এই জমিদার ভবন ছেড়ে আমার স্ত্রী সন্তান নিয়ে বহু দূরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছি, অনেক আগে। এখন তাই করতে চাচ্ছে। শুধু মহলের আর একটু সুস্থ হওয়ার অপেক্ষা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। শাহেরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রোকসানার বুক চেপে কেঁদে ওঠে। শাহেরের গলা জড়িয়ে ধরে বললেন, এমন সিদ্ধান্ত কেন নিলে বাবা? এতদিন তোমাকে ছাড়া আমি কিভাবে দিন পার করেছি তা শুধু আমার আল্লাহই জানেন। তুমি যখন ফিরে এসেছো আমার প্রাণ যেন ফিরে এলো। তখন আমি এখন দাদিমা হব। আমার ছোট্ট দাদু ভাইকে নিয়ে খেলাধুলা করব, তাকে জড়িয়ে ধরে চুমু খাবো, কত আদর করব। আর এখন তুমি তাকে কেড়ে নিয়ে যাচ্ছ আমার থেকে। জমিদার খান অমরিয়ানের চোখে পানি। তিনিও আজ কাঁদছেন, তবে সুখের কান্না নাকি কষ্টে তা ঠিক বুঝতে পারার মতো নয়। শাহজাহান দূরে দাঁড়িয়ে আছেন। আজ সত্যি মহলের জন্য ওনার খারাপ লাগছে। এতদিন ভালো করে মেয়েটার মুখটাও দেখেননি উনি। সকলের অবহেলায় অবহেলিত এতগুলো দিন পার করেছে মেয়েটা। সারাক্ষণ সবার অগোচরে আড়ালে অবডালে থেকে গেছে। কখনো নিজের মন প্রাণ উজাড় করে জমিদার ভবনের আঙ্গিনায় পা মারাতে পারেনি, কারো সামনে নিজেকে মেলে ধরতে পারেনি। নিজের মতো রয়ে গেছে চুপচাপ। শাহজাহান কিছু বললেন না। উনি দূরে দাঁড়িয়ে রোকসানাকে শান্ত হতে বলেন। রোকসানা চোখের পানি মুছে বললেন, তুমি যখন সিদ্ধান্ত একবার নিয়েছো সেই সিদ্ধান্ত বদলানোর মতো সাধ্য আমাদের কারো নেই, কখনো ছিলও না। বেশ, তুমি যা চাও তাই হবে, তাই করো। তোমাদের প্রতি আমার দোয়া থাকবে বাবা। তুমি ভালো থেকো। মহল আর এই বংশের ভবিষ্যৎ জমিদারকে তুমি ভালো রেখো। আমি সবসময় দোয়া করে যাবো বাপজান। শাহের তার মায়ের পা ধরে সালাম করল। রোকসানা টেনে তুলে শাহেরকে বুকে জড়িয়ে নেয়, কপালে চুমু খায়। শাহেরের নিজের মুখটাও মলিন আজ।
রেণুকার বিয়ের পর্ব শেষ হতেই শাহের সকল থেকে বিদায় নিয়ে জমিদার ভবন ছেড়ে চলে যায়। মূল দরজা থেকে বেরিয়ে একবার থেমে যায় শাহের। সকলেই পিছনে দাঁড়িয়ে চোখের পানি মুছে বিদায় জানায় জমিদার শাহেরকে। শাহের পিছন ফিরে তাকায় না, বড় বড় পা ফেলে চলে যায় মূল ফটক পেরিয়ে। মহল বিছানায় আধ শোয়া হয়ে শুয়ে আছে। এখন সে আগের থেকে অনেকটাই সুস্থ। হসপিটাল থেকে ছাড়া পেয়েছে বেশ কদিন আগেই। শাহের বর্তমানে মহলকে নিয়ে শহরে ছোট্ট একটা বাসায় থাকছে। সেখানে নিরিবিলি পরিবেশ। মহলের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য দুটো কাজের মেয়েকেও রেখে দিয়েছে শাহের। হসপিটালের একজন নার্সও ছিল মহলের দেখভাল করার জন্য, সাথে শাহের তো আছেই। শাহের প্লেটে করে খাবার এনে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। মহল আদশোয়া হয়ে ঝিমোচ্ছে। শাহের দুবার কেশে উঠতেই মহল ঢুলো ঢুলো চোখে তাকিয়ে থাকে শাহের দিকে। ঘুমের ভাব না কাটায় আবল তাবল করতে থাকে। শাহের মুখ টিপে হাসে। কাছে গিয়ে বিছানায় বসে মহলের এক হাত জড়িয়ে বলল, ভালো হয়ে গেছে, খেতে হবে না? মহল আহ্লাদি সুরে বলল, আমি এখন খাবো না। আপনি সবসময় এত খাওয়া নিয়ে কেন ব্যস্ত হয়ে যান? এখন যত জোরই করুন না কেন, আমি এখন খাবো না, আপনি খেয়ে নিন। শাহের মহলকে ছেড়ে দিয়ে টেবিল থেকে ভাতের প্লেট উঠিয়ে ভাত মাখিয়ে মহলের মুখে ধরে বলল, না খেলে চলবে? তুমি না খেলে যে আমাদের ছোট্ট পুচকেটাও খেতে পারবে না, তাহলে ওকে কষ্ট দিতে চাও? মহল লজ্জায় মুখ নামিয়ে ফেলে মিনমিন করে বলল, ও কি কষ্ট বুঝবে এখনই? মাত্র তো পেটে এসেছে, বোঝার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি ওর। সব ক্ষমতাই হয়েছে, তুমি নিজে একটা বাচ্চা তো, এর জন্য এত কিছু বোঝো না। তাই আমার কথা শুনে চলবে, ঠিক আছে? এখন হা করো, খাবারটা খেয়ে নাও, তারপরে দুটুকু খেয়ে ওষুধ খাবে, কেমন? আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাকে দেখিয়ে দিও, আমি গুছিয়ে নেব। বাকি সব গোছগাছ করা আছে, এখন শুধু উড়াল দেওয়ার অপেক্ষা। মহল অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাবার খেয়ে নেয়। মুখ ভার করে খেতে খেতে বলল, তাহলে আমরা দেশ ছেড়ে চলেই যাচ্ছি? সবার কথা মনে পড়বে খুব আমার। আপনার খারাপ লাগবে না? থাকতে পারবেন সবাইকে ছেড়ে? শাহের মহলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার অভ্যেস আছে, কিন্তু তোমাকে ছেড়ে থাকতে পারবো না। হ্যাঁ, সবার জন্য একটু খারাপ লাগছে, তবে নিজের পছন্দের দেশে পাড়ি জমাতে যাচ্ছে, সেইভাবে ভালোই লাগছে। সবার কথা মনে পড়লে আসবো মাঝে মাঝে, ঘুরে যাব, এত ভেবো না। দুধটা খেয়ে নাও। মহল নাক টিপে দুধের গ্লাসে মুখ ডুবিয়ে এক ঢোকে শেষ করে ফেলে অর্ধেক, আর বাকি অংশ ধরিয়ে দেয় শাহেরের হাতে। শাহের চোখ রাঙিয়ে তাকালেই মহল ঠোঁট টিপে হেসে বলল, চোখের গরম দেখিয়ে আর লাভ নেই। আমি কিন্তু এখন আর এত ভয় পাই না আপনাকে। শাহের বলল, কেন কেন? ভয় কেন পাবো? যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করে না, আমাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুর দিকে, তাকে দেখে ভয় পাওয়া কি আছে? সে তো আমারই। মহলের কথা শুনে শাহের ভ্রু কুঁচকে তাকিয়ে দুধের গ্লাসটা শব্দ করে টেবিলে রেখে জোরে একটা ধমক দেয় মহলকে। খুব সাহস হয়ে আছে, হ্যাঁ? আমার সাথে এইভাবে কথা বলো? অভদ্র, একটা থাপ্পড় দিলে সব সাহস বের হয়ে যাবে। মহল চমকে ওঠে শাহেরের চমকে, চুপসে গিয়ে কাঁদো কাঁদো মুখে মাথা নুইয়ে বসে থাকে। শাহের কাছে গিয়ে মহলের থুতনি ধরে উঁচু করতেই দেখে মহলের চোখের কোণে পানি। শব্দ করে হেসে ওঠে মহলের গাল টিপে দেয় শাহের। হাসতে হাসতে শাহের বলল, তুমি নাকি ভয় পাও না আমাকে? কেমন শক্ত কলেজে তোমার, প্রমাণ করে দিলাম, দেখলে তো? মহল এখনও চুপচাপ বসে আছে সেভাবেই, অভিমানী মুখ করে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে রেখেছে। শাহের মহলের থমথমে মুখটা ঘুরিয়ে এনে চট করে চোখের পাতায় চুমু খেয়ে বসে। এক এক করে গালে মুখে কপালে একে দিতে থাকে ভালোবাসার উষ্ণ পরশ। মহলের অভিমান কমে না। শাহের তখন জোর করে গাল দুটো চেপে ধরে ঠোঁটে জোড়া মিশিয়ে নেয় নিজের ঠোঁটের ভাঁজে। মহল ছাড়ানোর চেষ্টা করে, হাঁপিয়ে ওঠে, কিন্তু শাহেরের শক্তির কাছে নিরামিষ হয়ে পড়ে থাকে বিছানার মধ্যখানে। 3 বছর পর ইস্তানবুলের সকালে হালকা ধূসর মেঘে ঢেকে রেখেছে আকাশ। বসফরাসের জলে সূর্য রঙের ছোঁয়া পড়েছে। শহরের ছোট ছোট রাস্তা এখনও নিস্তব্ধ, কেবল দূরে ফেরির আওয়াজ আর সিগন্যালের ডাক ভেসে আসে। সমুদ্রের হালকা হাওয়া নরমভাবে শাহের মহলের ঘরে প্রবেশ করেছে। আজ শাহেরের পছন্দের দেশ তুরস্কের ইস্তানবুলের এক শান্ত শহরতলিতে নূর
মহল আর তাদের ছেলে শাহরানকে নিয়ে জীবনযাপন করে যাচ্ছে শাহের। তাদের জীবনটা এখন সম্পূর্ণ আলাদা। ইস্তানাবুল শহরের এক কোণে সমুদ্রের ধারে ছোট্ট সংসার তাদের। শাহেরদের ছোট দোতলা বাসাটা সমুদ্রের ধারে, যেখানে প্রতিনিয়ত বাতাসে ভেসে আসে বসফরাসের নোনা গন্ধ। সকালে আজান আর পাখির ডাক মিশে এক অপার্থিব সুর তোলে। প্রতিদিন এই সুরে ঘুম ভাঙে মহলের। ঘরে ছোট্ট ছোট্ট পায়ের শব্দ পড়ে তাদের ছেলে শাহরানের। ধবধবে ফর্সা শাহরান, কুচকুচে চোখের মণি, কালো চুল, লাল টকটকে ফোলানো চোখ আর মায়াবী চোখগুলো মহলের মতোই, তবে মুখের আদল ঠিক যেন বাবার প্রতিচ্ছবি। শাহরানের ছোট্ট ছোট্ট কথার ঝুলি ছড়িয়ে পড়ে সারা ঘর জুড়ে। শাহের আর মহল মন দিয়ে শোনে সেই ছোট্ট ছোট্ট ফুলঝুরি কথাগুলো। এখন আর আগের মতো নেই তারা, বদলে গেছে জীবনযাপন। তবে কখনো কখনো শাহের ছুটকেসে জমে থাকা জমিদার ভবনের পুরনো স্মৃতিগুলো নতুন করে মাথা চাড়া দেয়, কিন্তু আর ফিরে তাকায় না শাহের। সন্ধ্যা নামলেই এখন শাহের মহলকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের সাথে ভেসে আসা শীতল হাওয়া গায়ে মাখে। মহল পাশে বসে থাকে ছোট্ট শাহরানকে কোলে নিয়ে, গল্প শোনায় ছেলেকে। শাহরান কিছু বুঝতে পারে না মায়ের গল্পের মানে, শুধু বাবার দিকে তাকিয়ে মিষ্টি হাসে আর চোখ বড় বড় করে মন দিয়ে গল্প শোনে। মহল বলল, এক ছিল রাজা আর এক ছিল রানী। একদিন রাজা তার পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসে গ্রামে। সেখানে রানীর সাথে দেখা হয় তার। রাজা সেই রানীকে ভালোবেসে সাথে করে নিয়ে যায় তার প্রাসাদে। তারপর এভাবেই গল্প বলতে থাকে মহল। শাহের মহলের এই একই গল্পটা বহুবার শুনেছে। শাহের পাশে থেকে হাসে। শাহরানকে বলল, বাবা, তুমি কি জানতে চাও সে রাজার রানীটাকে? শাহরান মাথা নাড়িয়ে মিষ্টি করে হেসে বলল, বাবা, শুনতে চাই তো, বলো বলো। ছোট্ট শাহরানকে কোলে তুলে মন ভরে চুমু খায় শাহের। তারপর বলল, সে রাজাটা তোমার বাবা, আর রানীটা হলো তোমার মা, আর এই রাজা রানীর একমাত্র আদরের রাজকুমারটা হলো আমাদের শাহরান বাবা। শাহরান হাততালি দিয়ে জোরে জোরে হাসতে থাকে। শাহের ছেলেকে কোলে রেখে মহলকে এক হাতে জড়িয়ে কপালে চুমু খায়। মহলও শাহেরের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ফেলে। শাহেরের মন ভরে ওঠে তখন। এই 3 বছরে বদলে গেছে অনেক কিছু। শাহের এখানে নিজের কোম্পানি বিজনেস চালু করেছে। সেসবের ব্যস্ততার ফাঁকে বেশিরভাগ সময় কাটে তার পরিবার নিয়ে। মহল এখন রান্না করতে জানে তুর্কিদের মতো। শাহরানের জন্য নিজেই দই তৈরি করে, শাহেরের জন্য তুর্কির বিখ্যাত নাস্তা বানায়। বিকালে যখন তারা দুজন বারান্দায় বসে চা খায়, তখন ছোট্ট শাহরান ভাগ বসায় চায়ের কাপে। তার জন্য আলাদা চা করে আনতে হয় আবার। এর মাঝে শুধু একবারই শাহের মহলকে আর শাহরানকে নিয়ে ঘুরে এসেছিল নিজের মাতৃভূমি, নিজের জমিদার ভবন আর আপনজনদের কাছ থেকে। জমিদার ভবন এখন আগের মতো নেই, বদলে গেছে। সেখানে জমিদারি, কুসংস্কার আর অতীতের কলুষিত বেড়াজালগুলো নেই আর। সম্পূর্ণ আধুনিক ধাঁচের প্রভাব পড়েছে এখন। শান্তিতে বসবাস করছে তারা সবাই। বারান্দার কোল ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে সিগারেট টানছে শাহের, অন্য হাতে ধোয়া ওঠা কফির মগ। দূরে সমুদ্রের ঢেউয়ের হালকা শব্দ আর ঝিরে ঝিরে ঠান্ডা বাতাস এসে বারান্দার নীল সাদা পর্দায় বাড়ি খাচ্ছে বারবার। আকাশে ঝলমলে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ঝলমল করে উড়ছে তুরস্কের ইস্তানাবুল শহর। দূরে মসজিদের গম্বুজে ঝরে পড়া আলোয় এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারদিকে। এত রাতেও পুরো শহর জুড়ে আলোয় মাখামাখি। জনমানবের চলাচল লেগেই আছে অনবরত। শাহের দাঁড়িয়ে দেখছে আর সিগারেট ফুঁকে যাচ্ছে। আধ খাওয়া কফির মগটা রেখে দিয়েছে টেবিলের ওপর। মহল হঠাৎ বারান্দায় প্রবেশ করল। শাহের মহলের পায়ের আওয়াজ শুনে চট করে সিগারেটটা পিছনে লুকিয়ে সে মহলের দিকে সামনে ঘুরে তাকায়। মহল সন্দিহান চোখে তাকায়। শাহেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে মহল এগিয়ে গিয়ে বলল, পিছনে হাতে কি আপনার দেখি? শাহের মুখ টিপে হেসে বলল, কই কিছু না তো। মহল রাগ দেখিয়ে বলল, কিছু না, তাই না? মিথ্যে বলছেন। আপনি এই বদ অভ্যাসটাকে কিভাবে এই অভ্যাসে পরিণত করলেন আমি বুঝেই উঠতে পারলাম না। নেশা হয়ে গেছে আপনার, ছাড়তেই পারছেন না। শাহের হাত থেকে সিগারেটটা দূরে ফেলে দিয়ে মহলকে কাছে টেনে বলল, ঠিকই বলেছ, নেশা হয়ে গেছে আমার। এমন নেশা হয়ে গেছে যে দেখলে জেগে ওঠে।
তোমাকে। তুমি তো নেশা। তোমার থেকে বড় নেশার কিছু আছে আমার? ঘুম পাচ্ছে খুব, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে। মহল শাহেরের থেকে নিজেকে ছাড়িয়ে বলল, কেমন ঘুম পাচ্ছে তা তো বুঝতেই পারছি। এটা তো প্রতিদিনের একটা বিপজ্জনক মিথ্যে কথা। ঘুমানোর আগে বলবেন ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি না, তাই না? শাহের ঠোঁট কামড়ে হেসে আবার মহলকে পেছন থেকে টেনে জড়িয়ে ধরে বলল, এত যখন চেনো তাহলে এত কথা বাড়াচ্ছ কেন? ঘরে চলো, নাকি এখানে শুরু করে দেব? ধুর, আপনি কেমন যেন এখনো ঠিক হতে পারলেন না, একদম সেই আগের মতোই নির্লজ্জ পুরুষ। শাহের মহলকে কথা আর বাড়াতে দেয় না। চট করে নিজের মতো মহলকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়। খানিকক্ষণ পর ছোট্ট শাহরানের ঘুম ভেঙে গিয়ে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজে কানে পৌঁছাতেই শাহের নিজের চুল টেনে বিরক্তি ভঙ্গিতে মহলের দিকে তাকিয়ে থাকে। মহল বিছানা ছেড়ে উঠতে গেলে শাহের টেনে ধরে রাখে, মাথা দুদিকে নাড়িয়ে না বোঝায়। মহলের হাসি পায় শাহের এমন চুপসানো বেলুনের মতো মুখটা দেখে। শাহের জোরে জোরে বলল, আহ শাহরান বাপ আমার, চুপ করে যায় এবার, আল্লাহর দোহাই লাগে। কি মুসিবত, এমন সময় তোর ঘুম না ভাঙলে হয় না? শাহের মহলকে বলল। ফতেহা খালের কাছে রেখে আসো না বাচ্চাকে। মহল বলল, এত রাতে ওনাকে ডাকা যাবে? ঘুমোচ্ছে হয়তো, এখন ডাকলে কি কি ভাববে? কি ভাববে মানে? উনি কি বাচ্চা নাকি, কিছু বুঝবে না? ওনাকে কি আমি এমনি এমনি রেখে দিয়েছি বাড়িতে? নিজের দায়িত্ব পালন না করে সবসময় ঘুমালে হবে? যাও, ওনাকে ডেকে শাহরানকে দিয়ে এসো। মহল আস্তে ধীরে উঠে শাহরানকে কোলে নিয়ে আদর করে কান্না থামিয়ে তারপর পাশের ঘরে চলে যায় ফাতিমা খালার কাছে। ছোট্ট শাহরান তখন আবার ঘুমিয়ে পড়েছে। বাচ্চাকে রেখে মহল নিজের ঘরে ঢুকতেই শাহের খফ করে টান মেরে মহলকে ফেলে দেয় বিছানায়। বিছানার পাশে টেবিলের কোণে রাখা ক্রিস্টাল ল্যাম্প, তার মৃদু আলোয় ঘরটা যেন নরম স্বপ্নে ভেসে যাচ্ছে। আলোটা পড়েছে ঠিক মহলের মুখে। সৌন্দর্য যেন বেড়ে যায় মহলের। চোখে মুখে সেই অতীতের জমিদার বেগম রূপের ছোঁয়া ধরা দেয় তার। শাহের মন ভরে দেখে, মহল হাত বুলায় শাহেরের ঘন কালো চুলের ভাঁজে, গালের খোঁচা খোঁচা চাপ দাড়িতে, লমস বুকের মাঝে আলতো ঠোঁট ছুঁয়ে দেয় মহল। শাহের মহলের হাতের প্রতিটি আঙ্গুলে এক এক করে ঠোঁট ছুঁয়ে চুমুক খেতে থাকে। আস্তে আস্তে রূপ দিতে থাকে সুখময় ভালোবাসার এক সাগরে। শাহেরের অবাধ্য হাতের স্পর্শের প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। দুটি হৃদয়ের স্পন্দনেরা আজ নিয়ন্ত্রণ হারা। ইস্তানাবুলের আকাশে নরম ধূসর রং ছড়িয়ে পড়েছে। বসফরাসের জল নিস্তব্ধ, মাঝে মাঝে কেবল ফেরি সাদা রেখা কেটে যায় দূর পর্যন্ত। ঝিরে ঝিরে হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে ভেসে আছে নোনা গন্ধ। শাহের এক হাতে মহলের হাত ধরে হাঁটছে হাগিয়া সোফিয়ার দিকে। কোলে ছোট্ট শাহরান, ঘুরতে বেরিয়েছে তারা। শীতল হাওয়া শিরশির করে কাঁপিয়ে তুলছে মহলের শরীর। শাহেরকে জড়িয়ে আস্তে আস্তে পা ফেলছে মহল। শাহরানকে বুকের ভেতর আগলে নিয়ে শাহের হাঁটছে। ছোট্ট শাহরান এদিক ওদিক তাকিয়ে দেখছে পাখিদের উড়াউড়ি, হাত নাড়িয়ে কি যেন বলছে। মহলের এখানে ঘুরতে বেশ ভালো লাগে, রোজ আসে তারা। হাঁটতে হাঁটতে শাহেররা বসে পড়ে একটা বেঞ্চের ওপর। শাহরান কোল থেকে নেমে নিজের মনে এদিক সেদিক হাঁটতে থাকে। পাথরের রাস্তা, পাশে ক্যাফে থেকে ভেসে আসা কফির গন্ধ, আর ছাদের কোণে কোণে ভিজে থাকা কবুতর, সব মিলিয়ে শহরটা যেন একটা আঁকা ক্যানভাস। মহল রেইনকোট গায়ে জড়িয়ে নিয়ে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ায়, প্রাণ ভরে শ্বাস নেয়। সমুদ্রের পাড়ে এখন হালকা সূর্যের রেখা দেখা দিচ্ছে। মহল একপাশে দাঁড়িয়ে নীল সমুদ্রের পানির দিকে তাকিয়ে থাকে। হিজাবের নিচে চুলগুলো বাতাসে উড়ে যাচ্ছে মহলের। পেছন থেকে শাহের এসে দাঁড়ায় তার পাশে। মহলের এলোমেলো চুলগুলো গুছিয়ে ঢেকে দেয় হিজাবের নিচে। মহল হালকা হেসে বলল, কবে যে আপনি স্যার থেকে আমার স্বামী হয়ে গেলেন বুঝতেই পারলাম না। পুরো দিনের কথা মনে পড়লে কেমন যেন স্বপ্নের মতো হয় এখন, যেন সেগুলো দীর্ঘ একটা স্বপ্ন ছিল আর বর্তমানটা বাস্তব। কি ছিলাম আর কি হয়ে গেলাম। শাহের এক হাতে জড়িয়ে নেয় মহলকে। শাহরান দৌড়ে এসে বলল, বাবা কোলে নাও আমাকে, আমি পাখি ধরবো। শাহরানকে কোলে নিয়ে শাহের উঁচু করে ধরে বলল, এই নাও বাবা, করে নিলাম। এবার পাখি ধরে দেখাও দেখে, তোমার মাম্মামকে আমরা সেটা গিফট করব, কেমন? শাহরান হাসি দিয়ে বলল, আচ্ছা বাবা, আমি সেটা মাম্মাকে গিফট করব। শাহের
মহল আর শাহরানকে সমুদ্রের পাড়ে বেঞ্চে বসিয়ে রেখে ক্যাফে থেকে মহলের পছন্দের তুর্কি কফি নিয়ে আসলো, যা পুরনো অটোম্যান সাম্রাজ্যের আমলের রাজকীয় কফি বলা যায়। দারুচিনি, এলাচ, লবঙ্গ, জাফরান মেশানো এই কফি মহলের ভীষণ পছন্দ। শাহের কফির পাত্রগুলো এক এক করে মহল আর শাহরানের হাতে ধরিয়ে দেয়। মহল কফিতে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে ফেলে। শাহরান মায়ের দেখা দেখি আস্তে ধীরে কফিতে হালকা চুমুক দিয়ে চোখ বুজে ফেলে নিজেও। তারপর শাহেরকে বলে তাদের মতো করে চোখ বুজে কফি খেতে। শাহেরও ছেলের কথা মতো সেভাবে কফি খেয়ে চোখ বুজে নেয়। তারপর শব্দ করে হেসে ফেলল মহল আর শাহের। সাথে সাথে ছোট্ট শাহরানও হাসতে থাকে। শাহের কফি রেখে দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে শাহরানকে কোলে নেয়, হাত বাড়িয়ে দেয় মহলের দিকে। মহল আলতো হেসে হাতে হাত রাখে শাহেরের। তিনজনে গিয়ে দাঁড়ায় সমুদ্রের পাড়ে। ঠান্ডা বাতাসে শরীর ভরে উঠে তাদের। শাহেরের বুকে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে মহল। শাহেরের কণ্ঠে তখন জেগে ওঠে এক কবিতার ধ্বনি। তুমি যখন হাঁটো সমুদ্রের তীরে, জলরাশিও থেমে যায় নিঃশব্দ নীরবতা। তোমার ওড়নায় বাতাস লুকিয়ে রাখে সন্ধ্যার গন্ধ। আলোর প্রতিটি ঝলক জলে তোমার ছায়। তুমি হাসলে মনে হয় প্রকৃতিও নত হয়ে যায়। তুমি চুপ করলে সাগর জেগে ওঠে অস্ত্র নিয়ে। তুমি আমার প্রার্থনার মূর্ত রূপ, যাকে পেয়ে মনে হয় আল্লাহ মাফ করেছেন সব পাপ। প্রিয় ভিউয়ার্স, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। নতুন গল্প আসা পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।